একজন সাংবাদিক অফিসের কাজে টাঙ্গাইল যাবেন, অফিসের সিনিয়রদের আবদার থাকে টাঙ্গাইলের চমচম নিয়ে আসতে হবে। কেউ যদি খুলনা যায় তাহলে তার জন্য মধু নিয়ে আসতে হবে, হয়তো হরিণের মাংস নিয়ে আসতে হবে। কোনো সাংবাদিক যদি ঢাকার বাইরে কক্সবাজার, চিটাগং যান তার জন্য শুটকি নিয়ে আসতে হবে। কেউ যদি কুমিল্লা যান তবে তার জন্য রসমালাই নিয়ে আসতে হবে। রাজশাহী গেলে তার জন্য আম নিয়ে আসতে হবে, নাহলে নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসতে হবে। এই ধরনের দানবীয় সাংবাদিকতা শুরু হয়েছে বাংলাদেশের 90 দশকের পরে। 95 থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ছিল একমাত্র সংগঠন রিপোর্টারদের। আপনি ভালো করে জানেন যে সাংবাদিকতার মূল ভিত্তি হলো রিপোর্টিং। রিপোর্টার হলো এক একটা পত্রিকা, একটা মিডিয়ার, টেলিভিশন চ্যানেল, পত্রিকা, তাহলে হার্ড। তারা যেই পত্রিকায়, যে মিডিয়ায় ভালো রিপোর্ট আছে, সেই পত্রিকা তত, সেই মিডিয়া তত বেশি শক্তিশালী, প্রভাবশালী। এটি নিয়ম। কিন্তু টকশো করে সাংবাদিকতা একমাত্র বাংলাদেশি প্রবর্তন হয়েছে। এই ধরনের সাংবাদিকদের পুরো জীবনে 5টা 10টা ভালো রিপোর্ট নাই দেশে বা বিদেশে, কিন্তু তারা বিভিন্ন মিডিয়ার গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকতা করছেন যুগের পর যুগ ধরে। মফস্বল সাংবাদিকতার দায়িত্বে যারা থাকেন, মফস্বল এডিটর বা ন্যাশনাল ডেস্কে যারা থাকেন, তাদের অনেকে বাজার করতে হয় না। মফস্বল সাংবাদিকরা তাদেরকে উপহার উপঢৌকন পাঠিয়ে থাকেন। কি বিস্ময়কর অবস্থা, ভাবাই যায় না। কারণ না হলে ভালো রিপোর্টগুলো আটকে দিয়ে থাকেন। বিভিন্ন মিডিয়ায় এখন এমন দানবীয় সাংবাদিকতা চলছে, একজন জুনিয়র রিপোর্টার ভালো একটা রিপোর্ট, খুবই স্কুপ রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্ট, সিনিয়ররা আটকে রেখে দেয়। তারা দিনের পর দিন আটকে রাখে, এক পর্যায়ে একটু এদিক সেদিক করে পরে নিজের নামে চালিয়ে দিয়ে ন্যাশনাল পুরস্কার নিয়ে ফেলে। এই ধরনের দানবীয় সাংবাদিকতা বাংলাদেশে দিনের পর দিন চলছে। সম্প্রতি আমাকে একজন জানিয়েছেন, ভালো একটা টিভি চ্যানেলের ঢাকার পাশে সাভারে, শুধুমাত্র সাভারে তাদের 9 জন সাংবাদিক নিয়োগ দেওয়া হয়েছে। ভাবা যায়? ছোট্ট সাভারে 9 জনকে 9টি কার্ড দেওয়া হয়েছে, মানে 9টি কার্ড নাকি তাদের কাছে বিক্রি করা হয়েছে একটা টিভি চ্যানেলে। এই ধরনের অপসাংবাদিকতা যখন বাংলাদেশকে গ্রাস করে, সাংবাদিকের মহান পেশাকে গ্রাস করে, তখন আর কিছু থাকে না, কিছু বলার থাকে না, অন্যকে দোষারোপ করা যায় না তখন আর। এই ধারা চলে আসছে দীর্ঘদিন ধরে। পৃথিবীর কোথাও দেখেছেন প্রধানমন্ত্রীর বিট আছে, ডিবি বিট আছে, বিজেপি বিট আছে, সচিবালয় বিট আছে? কোথাও দেখেছেন এইসব সাংবাদিকতা? কোথাও নাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ছিল সাংবাদিকদের একমাত্র হার্ট, প্রাণ। সমস্ত বিটের সাংবাদিকরা সেখানে একীভূত হয়েছিল, কিন্তু এখন বিভিন্নভাবে সেগুলোকে সেগমেন্ট করা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন করা হয়েছে। এর কারণ কি? আপনি বহু সাংবাদিক পাবেন ঢাকা শহরে, মেধাবী সাংবাদিক, যারা লাস্ট 25 ইয়ার্স সাংবাদিকতা করে এখনো 25,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকে। আর এমন সাংবাদিকও পাবেন মাত্র 2 বছর ধরে ঢাকায় আসছে সাংবাদিকতা করতে, তিনি মাসে 1 লক্ষ টাকার বেশি বাড়ি ভাড়া পায়। তাহলে আপনি বুঝেন তার সাংবাদিকতা কি, আর যিনি 25,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকে ওনার সাংবাদিকতা কি। এই স্বচ্ছতার বিন্যাস যখন স্তব্ধ হয়ে গেছে বা ঢাকায়, তখন কিন্তু সাংবাদিকতা অপমৃত্যু হয়ে যায়। সাংবাদিকতা যে দেশে স্তব্ধ হয়ে যায়, সেখানে কিন্তু ডেমোক্রেসি বলেন, সংবিধান বলেন, মানবাধিকার বলেন, হিউম্যান রাইটস বলেন, এই কিনুর প্রেজেন্টেশন 5 স্টার হোটেলে যাওয়া, এসবের কোনো মূল্য থাকে না। সত্যি কোনো কিছু মূল্য থাকে না। যে আপনাকে কিন্তু সংশোধন করতে হবে। আপনি ঢাকার বহু রিপোর্টার, বহু প্রেজেন্টার বেতন পায় না মাসের পর মাস। আপনি যদি আমি লড়ার কথা বলি, ফক্স নিউজের যে প্রেজেন্টার, তার বেতন এখন $15 মিলিয়ন। অ্যান্ডারসন কপার, সিএনএন এর প্রেজেন্টার, তার বেতন এখন $20 মিলিয়ন। মেডো, এমএসএনবিসি প্রেজেন্টার, তার বেতন $25 মিলিয়ন। অথচ বাংলাদেশের প্রেজেন্টাররা, সাংবাদিকরা, নিউজের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে তার বেতন পায় না। কিন্তু মালিকদের রমরমা তমতমা ঠিকই কিন্তু আছে, চলছে, শুধু মিডিয়ার সাইনবোর্ড দিয়ে। এতে কিন্তু সাংবাদিকতা বেঁচে থাকবে না, এটি সত্যি কথা। আপনাকে ওখান থেকে বেরিয়ে আসতেই হবে, আপনাকে পরিশুদ্ধ হতেই হবে। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কিন্তু সত্যি বলছি।